আমন্ত্রণ জানাচ্ছি আর কাবেল নিবেদিত দেশ সন্ধ্যায় আপনাদের সাথে আছি আমি সুরভি তরণী। আজকে আমরা এখানে আলোচনা করব প্রতিশ্রুতির প্রতিযোগিতা ও বাস্তবতা এটি নিয়ে, এবং আমাদের সাথে আলোচনার জন্য আজকে স্টুডিওতে আছেন শরীফুজ্জামান শরীফ, উনি সাবেক ছাত্রনেতা ও রাজনীতি বিশ্লেষক, এবং আছেন আমাদের সাথে গোলাম মাওলা রনি, সাবেক সংসদ সদস্য ও রাজনীতি বিশ্লেষক। আমি সরাসরি চলে যেতে চাই আলোচনায়। আসলে প্রথমে শুরু করতে চাই গোলাম মাওলা রনি আপনাকে দিয়ে। আমরা দেখছি গত কয়েকদিন থেকেই দেখছি বিভিন্ন বড় বড় রাজনৈতিক দল তাদের ম্যানিফেস্টো ঘোষণা করছে, নানা প্রতিশ্রুতি দিচ্ছে, নানান কথার ফুলঝুরি আমরা দেখতে পাচ্ছি। আসলে কি মনে করছেন আপনি, বা কিভাবে বিশ্লেষণ করবেন এই যে প্রতিশ্রুতির যে আসলে আমরা বলছি প্রতিযোগিতা চলছে, এবং এটা আসলে বাস্তবে এটি বাস্তবায়ন করাটা কতটুকু সহজ হবে দলগুলোর জন্য কিংবা কোনো নির্বাচনী দলের জন্য, আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? নির্বাচনের সময় সবসময় কথার একটা ফুলঝুরি থাকে আমাদের দেশে, এবং আমাদের যারা রাজনীতিবিদ তারা ধরেই নেয় যে এই নির্বাচনের সময় ভোটারদেরকে খুশি করার জন্য বা ভোটারদের মনোরঞ্জনের জন্য যা ইচ্ছে তাই বলা যায়, আর পরবর্তীতে এগুলো পালন না করার ক্ষেত্রে অবাধ স্বাধীনতা পাওয়া যায়। অন্ততপক্ষে আমাদের দেশে নির্বাচনের সময় যে সকল প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেগুলো বাস্তবায়ন করা হয়নি, এই জন্য কেউ কখনো মিছিল করেছে, মিটিং করেছে, বা কোনো রাজনৈতিক দলকে বর্জন করেছে, ঘৃণা করেছে, অথবা নির্বাচনী ম্যানিফেস্ট বাস্তবায়ন হয়নি এই কারণে পরবর্তী ইলেকশনে কাউকে ভোট দেওয়া হয়নি, এরকম সিঙ্গেল একটা নজির নেই। ফলে কি হলো, এই সময়টিতে অ্যাবসলিউটলি মনে করা হচ্ছে যে আজকের এই দিনটিতে যেটা বললে মানুষের মনে খুশি হবে, যেটা বললে আমার প্রতিপক্ষ নাজেহাল হবে, যেটি বললে আমার নিজের ভালো লাগবে, এটা পুলক পুলক অনুভব হবে যে আমি খুব দাতা দিয়ে দিলাম, নবাব সিরাজউদ্দৌলার মতো বাংলা বিহার উড়িষ্যার নবাব সব কিছু দিয়ে দিলাম। তো এটা যা বললে ভালো লাগবে ওভাবেই প্রার্থীরা যার যার অবস্থান থেকে বলে যাচ্ছেন। জি, আমি এখানে আপনাকে একটু তথ্য দিয়ে সহযোগিতা করি যে এবারে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন আজকে সম্ভবত রংপুরে, আমি যদি ভুল না করে থাকি, ভোটে কারচুপির কোনো ধরনের শঙ্কা এবার তিনি দেখতে পাচ্ছেন না। এই ব্যাপারে কি বলবেন? না না না, ভোটে কারচুপির আসলে কোনো শঙ্কা নেই, কেননা কারচুপি করার জন্য যে ধরনের পরিবেশ পরিস্থিতির দরকার হয়, যে ধরনের সম্ভাবনা দরকার, ওটার 1%ও নেই। কারচুপি করতে হলে, ভোট ডাকাতি করতে হলে, তারপরে শেষে ব্যালট বাক্স ছিনতাই করতে হলে যে ট্রেডিশনাল আমাদের দেশের ভোটের যে প্রতিবেশ এটা দরকার, সেটা আমাদের দেশে এখন পর্যন্ত হয়নি। এখানে মূল ব্যাপারটা হলো যে ধরুন খুব বড় কিছু হবে, যে একেবারে দাদা দাদি নানা নানি সব বসে প্ল্যান করছে যে আমার নাতি আসবে পৃথিবীতে, নাতির জন্য কত বড় একটা আয়োজন করা যায়, এই গৃহে নতুন একটা নবজাতক আসবে, এই তো সবাই পোশাক আশাক দিচ্ছে, এটা করছে, নাতির জন্য ফুলের মালা রেডি হচ্ছে, স্বর্ণের চেন রেডি হচ্ছে। তো সবাই জিজ্ঞাসা করলো যে ঠিক আছে, নাতি কার ঘরের নাতি, ছেলের না মেয়ের? তো বললো যে এখনো পর্যন্ত আসলে ছেলে মেয়ে হয়নি। তো যেখানে ছেলে মেয়ে হয়নি সেখানে নাতি পুতি নিয়ে এই ধরনের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের মতোই এখন এই যে নির্বাচনের ময়দানে যা কিছু হচ্ছে, মূল ব্যাপার হলো বড় বড় যে রাজনৈতিক দল, তাদের মধ্যে দুটো রাজনৈতিক দল, এরা দীর্ঘদিনের বন্ধু ছিলেন, একে অপরের জড়োয়া ভাই। তারা নিজেরাই বলেছেন যে আমরা হলাম একই মায়ের পেটের ভাই। তো তাদের মধ্যে বিরোধ তৈরি হয়েছে। এই বিরোধ বাংলাদেশের রাজনীতিতে কখনই হয়নি ইতিপূর্বে। তো এরা একে অপরের পেটের কথা বলে দিচ্ছে, গোপন কথা বলে দিচ্ছে, এগুলো নিয়ে জনগণ খুব মজা পাচ্ছে। দ্বিতীয় যে সমস্যাটা হচ্ছে সেটা হলো যে আরও কি কি গোপন কথা আছে সেই কথা শোনার জন্য মানুষ অপেক্ষা করছে। আর আশঙ্কাটা হলো যে যখন আপনি আপনার শত্রুর সাথে যুদ্ধ করবেন তখন সেটার একটা লিমিট থাকে এবং সেখানে ক্ষয়ক্ষতির একটা আন্দাজ করা যায়। কিন্তু যখন একই পরিবারের মধ্যে আপনার ভাই বোন স্বামী স্ত্রী এদের মধ্যে যখন যাকে বলা হয় দ্বন্দ্ব সংঘাত মারামারি খুব প্রবল আকার ধারণ করে, এবং সেটা তো ভয়ঙ্কর হওয়ার কথা। ভয়ঙ্কর মানে এটা কি পরিমাণ ভয়ঙ্কর, প্রত্যেকটা ঘটনা আলাদা আলাদা। যেমন লেদু গেদু দুই ভাই, তাদের মধ্যে আমরা এই গল্পটি শুনবো আপনার কাছে। তবে হচ্ছে আমরা একটু শরীফুজ্জামান শরীফ আপনার কাছ থেকে শুনে আসি যে প্রতিশ্রুতি দিচ্ছে রাজনৈতিক দলগুলো, আসলে প্রতিশ্রুতি বনাম বাস্তবতা কিভাবে বিশ্লেষণ করবেন আপনি? ধন্যবাদ। রনি ভাইয়ের পাশে বসলে গল্প যেমন শোনা যায়, আবার দুই একটা গল্প বলতে এক ধরনের ইচ্ছাও জাগে। আমি প্রথমে নির্বাচনের পরিবেশের কথা বলি। আপনি
স্বরাষ্ট্র উপদেষ্টার কথা বলেছেন। জি। 3 জন মানুষ বসে নাকি গল্প করছে তাদের পুলিশের সক্ষমতা নিয়ে। 2 জনের, একজন হচ্ছে ইউরোপিয়ান, একজন আমেরিকান, আর একজন অন্য একটা দেশের। তো আমেরিকান তিনি বলছেন যে আমাদের এখানে ঘটনা ঘটার 1 ঘন্টার মধ্যে আমরা আমাদের পুলিশ অপরাধীকে গ্রেপ্তার করে ফেলি। আর ইউরোপিয়ান তিনি বলছেন আমরা আধা ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে ফেলি। আর অন্য দেশটার নাম বলবো না, সেখানকার তিনি বলছেন যে ঘটনা ঘটার আগেই আমরা পুলিশ চাইলে ধরে ফেলতে পারে, কারণ পুলিশ জানে যে অপরাধটা কে করবে। তো নির্বাচন ধরে সেই ধরনের ঘটনা ঘটছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলে দিচ্ছেন যে যে সমস্ত অস্ত্রগুলো লুণ্ঠিত হয়েছে এগুলো খারাপ কাজে ব্যবহার করা হবে না, ভোটের সময় ব্যবহার করা হবে না। প্রধান উপদেষ্টা প্রেস উইং এর যিনি দায়িত্বে, তিনি ভোটের কেউ না, তো তিনি বলে দিচ্ছেন যে ভোট গণনা করতে সময় লাগবে। আবার কে যেন বলে দিচ্ছেন, এক উপদেষ্টা দেখলাম যে 51 থেকে 55% কাস্ট হবে আর কি। তো এগুলো মানুষের প্রেডিকশনগুলো কিভাবে হচ্ছে আসলে? এই যার যে দায়িত্ব না, সেই দায়িত্বটা করতে গেলে তর্ক তৈরি হয়, বিতর্ক তৈরি হয় এবং ঝামেলা তৈরি হয়। এই সরকার নির্বাচন নিয়ে যত রকমেরই গাল গল্প মারুক না কেন, গতকালকে আমরা দেখলাম যে আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যে অসাধারণ একটা পরিবেশ, কেউকে আক্রমণ করছে না, তর্ক হচ্ছে না, বিতর্ক হচ্ছে না, খুব স্মুথ একটা পরিবেশের ভেতর থেকে ভোটের প্রচারটা চলছে। কিন্তু ভোটের মাঠে তো ভিন্ন চিত্র। এটা দিয়ে দেখে কালকে আমি নিজেই একটা সোশ্যাল মিডিয়া পোস্ট দিয়েছিলাম যে এই ধরনের মুরব্বীরা যদি কোনো বংশে থাকে, তার দাদা নাতি নাতনিদের জন্য এটা খুবই আনন্দের, কারণ এই ধরনের গল্প সবাই তো বলতে পারে না আর কি। কোনো ধরনের কোনো কাদা ছোড়াছুড়ি নেই, খুবই স্মুথ নাকি ভোটের প্রচারণা চলছে। তিনি বিদেশের থেকে যারা এসেছেন তাদেরকে বলছেন। তো অক্ষমতা, অযোগ্যতা ঢাকার জন্য এটা নিজের ঢোল পেটানোর থেকে পাবলিকের হাতে তুলে দেওয়া উচিত। পাবলিক বলে দিবে যে সরকার নির্বাচনটা কোন দিকে নিয়ে যাচ্ছে। প্রতিশ্রুতির জায়গাটা বলেছেন, আমরা প্রতিশ্রুতিতে পছন্দ করি, এবং প্রতিশ্রুতি দিতে দিতে এমন জায়গায় চলে গেছে, সকালবেলায় একজন নেতাকে দেখলাম, তিনি নোয়াখালীতে বক্তৃতা করার সময় বললেন নোয়াখালীকে বিভাগ করব, দুপুরবেলায় এসে কুমিল্লায় জনসভার সময় বললেন কুমিল্লাকেও আমি বিভাগ করে দিব। অর্থাৎ মানে যে লাইন থেকে যাচ্ছেন, জেলা যেটাই পড়ছে বলছে যে এটাকে বিভাগ করে দিব, এবং পাবলিক হাততালি দিচ্ছে। পাবলিক জিজ্ঞেস করছে না যে আপনি যা একটু আগে আমাকে সংস্কার কর্মসূচির কথা বললেন, জুলাই সনদের কথা বললেন, জুলাই সনদের তো কেবল কুমিল্লাকে বিভাগ করার কথা বলা হয়েছিল, তো আপনি আবার নোয়াখালী, সেই সুযোগটা নেই। কিন্তু তারপরে পাবলিক হাততালি দিয়ে পাবলিক খুশি হয়, কারণ এই পাবলিকও জানে যে তার চোখের আড়ালে হয়ে গেলে আসলে এই কথাগুলো রাখবে না। এবং প্রতিশ্রুতি দিতে দিতে যে বলা হচ্ছে যে এক জেলায় মেডিকেল আছে, আবার বলে ফেলছে যে এখানে আরো একটা মেডিকেল করবো আর কি। তো এই জায়গাগুলো যদি না হতো আমার মনে হয় যে ভালো হতো। এই প্রতিশ্রুতি না জানি শেষ পর্যন্ত গলার কাটা না হয়ে যায়, এই পর্যায়ে গোলাম মোল্লা রনি আপনার গল্পটা শুনে ফেলবো আমরা, শুনে তারপর বিরতিতে যাব। গল্পটা বলছিলাম যে ধরুন একজনের নাম লেদু এবং গেদু, দু ভাই। তো এই 2 ভাই মারামারি করে, কাটাকাটি করে। এখানে ধরেন একটা ইতিহাস যে কি পরিমাণ মারামারি কাটাকাটি হলো। এখন আরেকজনের নাম ধরুন ধলা এবং গলা। তো ধলা এবং গলার যে মারামারিটা হবে, ওই আগের 2 ভাইয়ের মারামারির সঙ্গে ধলা গলার মারামারি আপনি মিলাতে পারবেন না। ইট মিনস যখন আপনজন যারা মারামারি করে, প্রত্যেকটা আপনজন মারামারি দ্বন্দ্ব সংঘাতের ক্ষেত্রে এক একটা ভিন্ন চরিত্র, ভিন্ন ইতিহাস এবং ভিন্ন প্রেক্ষাপট তৈরি হয়, যেটা একটার সঙ্গে আর একটা কখনোই মেলানো যায় না। জামাত এবং বিএনপির এই মুহূর্তের যে দ্বন্দ্ব এবং সংঘাত, এই সংঘাত আওয়ামী লীগ বিএনপির সাথে দ্বন্দ্ব সংঘাত, জাতীয় পার্টির সঙ্গে আওয়ামী লীগের দ্বন্দ্ব সংঘাত, জাতীয় পার্টির সঙ্গে বিএনপির দ্বন্দ্ব সংঘাত, এর কোনোটার সঙ্গে মেলবে না। আবার ধরুন একইভাবে হঠাৎ করে অযাচিতভাবে জামাতের সঙ্গে চরমোনাই পীর সাহেবের বন্ধুত্ব হয়ে গেল, এবং সেই বন্ধুত্ব এখন আবার শত্রুতে রূপান্তরিত হলো। উই ডোন্ট নো এটা কতটা নিকৃষ্ট পর্যায়ে যাবে আগামী দিনগুলোতে। আবার আপনি চিন্তা করুন যে হেফাজতে ইসলামের যিনি আমির বাবুনগরী, তিনি ফতোয়া দিয়েছেন জামাতের বিরুদ্ধে। তো যেখানে তাদের মধ্যে বন্ধুত্ব হওয়ার কথা, কিন্তু এখানে হঠাৎ করে দেখা গেল তিনি ফতোয়া দিয়েছেন। অন্যদিকে বাইতুল মোকাররমের খতিব আনএক্সপেক্টেডলি তিনি হানা ভোটের পক্ষে এবং ইসলামী রাজনীতির পক্ষে ভোট দেয়া বা না দেয়া সম্পর্কে জুমার নামাজে যে খুতবা দিয়েছেন, আমাদের বাংলাদেশের ইতিহাসে এই ঘটনা কখনোই ঘটেনি। ফলে এই বাংলায় 2026 সনের ফেব্রুয়ারি মাসের আজকের এই দিনটিতে যা কিছু ঘটছে, অবাক করার ব্যাপার হলো এইরকম ঘটনা
অতীতে কখনো ঘটেনি। জি, আর তাহলে তাই কি যদি আমরা হয় আগামীতে মানে এটা যে ফলাফল, এমন ফলাফল আপনি দেখবেন যেটা আপনি আমি কল্পনা করতে পারছি না। জি, তাহলে তো দেখা যাচ্ছে যে লেভেল প্লেইং ফিল্ড আমরা যাকে বলে থাকি সেটাও তো আমরা এবার দেখতে পেলাম না। রাজনীতিতে আসলে এটা আমরা এমনি এমনি একটা কথায় বলি, রাজনীতিতে কখনো লেভেল প্লেইং ফিল্ড থাকে না। বরং কোথাও যদি জমিন সমতা থাকে, যুদ্ধরত পক্ষগুলো করে কি নিজেদের সুবিধার জন্য প্রতিপক্ষের জন্য ট্রেন্স খুলে গর্ত বানিয়ে ফেলে যেন গর্তের মধ্যে পড়ে যায়, আর নিজেদের জন্য সেই জায়গাটাকে আরো উঁচু করে ফেলে যেন আমি উপরে দাঁড়িয়ে প্রতিপক্ষর একেবারে নিজের তলোয়ার দিয়ে মস্তকের উপর আচ্ছা মতো আঘাত করতে পারি। তো যার জন্য এখানে আসলে লেভেল প্লেইং ফিল্ড থাকে না। অন্যান্য বছর যে জিনিসগুলো ছিল সেটা হলো রাজনীতির ময়দানে কিছু ট্রান্সপারেন্সি ছিল, স্বচ্ছতা ছিল, যেটা দেখে আপনি আমি বিশ্বাস করতে পারতাম, আস্থা স্থাপন করতে পারতাম, এবং আমরা বলতে পারতাম কি ঘটতে যাচ্ছে, এবং আমরা যেটা বলতে পারতাম সেটার মধ্যে অলমোস্ট 10% এদিক ওদিক হতো। অর্থাৎ আমরা যদি 90% অ্যাকুরেসি দেখতাম, সেখানে 10% কম হতো বা 10% বেশি হতো। কিন্তু এবারের ব্যাপারটা হলো যে এই নির্বাচনের এখন থেকে যদি আপনি ধরুন আজকে 8 তারিখ, 3 দিন ধরা যেতে পারে, হায়েস্ট 3 দিন যদি ধরেন, তো এই 3 দিন পরে যেখানে এত বড় একটা নির্বাচন হবে, কিন্তু আজকে পর্যন্ত কারো মনে শান্তি নেই, কারো মনে স্বস্তি নেই, কারো মধ্যে বিশ্বাস নেই। কেউ ইমান একিনের যে জায়গাটি আছে সেই জায়গাটাতে একটা সুন্দর নির্বাচন হচ্ছে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে বলছেন পৃথিবীকে আশ্চর্য করে দেওয়ার মতো একটা শান্তিপূর্ণ নির্বাচন, ট্রান্সপারেন্ট, এবং এই নির্বাচন নাকি ঠিক করবে আগামী 100 বছর বাংলাদেশে কি হবে, সঙ্গত কারণে আগামী 100 বছরে কি হবে এই নির্বাচন অবশ্যই সেটা ঠিক করে দিবে। তো এরকম যে একটা কথাবার্তা আমাদের মুরব্বী বলছেন, 88 বছরের মুরব্বী, ওনার জীবনের যত অভিজ্ঞতা, আল্লাহ তার মুখে ফুলচন্দন দিক, তার কপালে রক্ত তিলক পড়ুক, এবং মানে আল্লাহ তাকে হেদায়েত দান করুক, যেন তিনি সুস্থ সবল অবস্থায় এই জাতির সকলের আশীর্বাদ নিয়ে যেন আমাদের মধ্যে থাকতে পারেন, এই দোয়া করি। এছাড়া আমার কিছু বলার নেই তার সম্পর্কে। যে আমরা আবারও আসবো আলোচনায়, তবে একটি বিরতির পরে ফিরে আসছি আপনাদের কাছে। দর্শক, আর কাবেল নিবেদিত দেশ সন্ধ্যায় নিচ্ছে একটি বিরতি, সাথে থাকবেন। দেখছেন আর কাবেল নিবেদিত দেশ সন্ধ্যা, এবং আজকে আমাদের সাথে আছেন গোলাম মাওলা রনি এবং শরীফুজ্জামান শরীফ। এ পর্যায়ে গোলাম মাওলা রনি, আপনার কাছে আসলে জানতে চাই, ভোট মানে তো আমরা ছোটবেলা থেকে দেখে আসছি এক ধরনের উৎসব, এক ধরনের আমেজ। এবার কি আমরা সেই উৎসবের কোনো ছিটেফোঁটা পেলাম? মানে আমরা যারা ফেসবুক দেখি সেখানে বাংলাদেশের যে সকল এলাকাতে মোটামুটি একটু বিতর্ক হচ্ছে, যেমন নাসিরউদ্দিন পাটোয়ারি ভার্সেস মির্জা আব্বাস। তারপর আমার যে নির্বাচনী এলাকা সেখানে নুরুল হক নুরু, ভিপি নুরু, এরকম দুই তিনটা সিটে বোধ হয় যে ঘটনাগুলো ঘটছে ওগুলো ফেসবুকে আসছে। এর বাইরে মানে যে সকল বিএনপির নেতারা আছেন তারা 10 জন 12 জন মিলে বা কোথাও মিছিল করছেন, কোথাও মিটিং করছেন, এইগুলো খবরে আসছে। আর তারেক রহমান সাহেব আর জামাতের আমির, এদের যে জাতীয় পর্যায়ের যে বৈঠকগুলো সেইগুলো আমরা ফেসবুকে দেখছি। এর মধ্যে জাইমা রহমান কোথায় যাচ্ছেন, তারপরে জুবাইদুর রহমান কোথায় যাচ্ছেন, এগুলো নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। কিন্তু মাঠের যে চিত্র, এগুলো সব হলো সামাজিক প্ল্যাটফর্মে, সোশ্যাল মিডিয়াতে। কিন্তু মাঠের যে চিত্র যেটা আমরা নির্বাচনের সময় দেখি, এটা শহরে, বন্দরে, গ্রামে কোথাও দেখা যাচ্ছে না। আর এর আগের পার্টে যে আলোচনাটা করেছিলাম সেটা হলো সরকারের পক্ষ থেকে ধরুন আয়োজন যা করার তার চেয়ে অনেক বেশি। যেমন এবার ভোট হচ্ছে বেশ কয়েকটা, হানা ভোট হচ্ছে, তারপরে শেষে এবার ভোট হচ্ছে সাংবিধানিক যে সংসদ সদস্যদের নির্বাচন হচ্ছে, প্লাস এই নির্বাচনে যারা নির্বাচিত হবেন তারা 6 মাস বা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অ্যাজ এ কনস্টিটিউশনাল অ্যাসেম্বলির মেম্বার হিসেবে তারা কাজ করবেন, তারপরে সংবিধান সংশোধন রচনা করবেন, তারপরে তারা মূল কাজে ফিরে যাবেন। সো এরকম একটা জটিল, অদ্ভুত একটা জটিল নির্বাচন আমি ইতিহাসের একজন ছাত্র হিসেবে বিশ্বাস করেন জীবনে কোথাও দেখিও নাই, শুনিও নি, নেভার এভার। তো এই জন্য খালি বারবার মনে পড়ে যে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি, সকল দেশের সেরা সেজে আমার জন্মভূমি। তো এই আমার এই জন্মভূমিতে যে নির্বাচন হচ্ছে, যা কিছু হচ্ছে অদ্ভুত। কিন্তু যার জন্য আপনি নাচছেন, যার জন্য গাইছেন, যার জন্য আপনি মঞ্চ সাজিয়েছেন, যাত্রাপালা, সেই জনগণের মধ্যে আসলে কোনো আবেগ নাই, অনুভূতি নাই, আগ্রহী নাই। তারা শুধুমাত্র যার যার অবস্থানে আজকের দিনটা কিভাবে চলবে, পেট কিভাবে চলবে,
ক্ষুধার্ত এবং বুভুক্ষ মানুষের যে সংখ্যা হু হু করে বাড়ছে এবং যার যার অবস্থানে প্রত্যেকটা মানুষ সেফটি সিকিউরিটি নিয়ে চিন্তিত এবং সম্মানিত মানুষ বেইজ্জতি হওয়ার হাত থেকে আল্লাহর কাছে বারবার শুধু পানা চাচ্ছে। জি, আমরা আসবো আবার আপনার কাছে পর্যায়ে। শরীফ ভাই, আপনার কাছে জানতে চাই একই প্রশ্ন। ভোট মানে যে উৎসবের কথা আমরা ছোটবেলা থেকে জেনে এসেছি এবং আমরা দেখে এসেছি, ইতিহাসে খাটলে দেখা যায়, সেটা নিয়ে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? এবং এই যে রনি ভাই যে বললেন যে জনগণ আসলে ভাবছে এখনো। যথার্থই বলেছেন। আমাদের দেশের সব থেকে বড় সার্বজনীন উৎসব বলতে ভোট উৎসব। ধর্মীয় উৎসবগুলো একটা নির্দিষ্ট ধর্মের মানুষ উদযাপন করে, একদম। এবং এটি সামাজিকতার এর বিস্তৃতি যেমন ছিল, চাচা নির্বাচন করছে, ভাইয়ের মেয়ে শ্বশুর বাড়ির থেকে চলে আসছে, মুড়ি ভাজা হচ্ছে, চা বানানো হচ্ছে, এই যে সামাজিক যে নানা ধরনের যে মিথস্ক্রিয়া, সেটা এখন নাই। এখন সোশ্যাল মিডিয়া আছে, মেইন স্ট্রিমের মিডিয়া, তারাও অপেক্ষা করছে তাদের রিল কত বেশি চলবে। দুই প্রার্থীর দেখা হলো এবং তারা কোলাকুলি করলেন, তারা নিজেরা হাত ধরলেন আর কি। আর রাষ্ট্রীয় একটা উদ্যোগ তো আছেই, বিভিন্ন জায়গায় ভবনে ভবনে রাষ্ট্র চেষ্টা করছে একটা উৎসবের আমেজ দেওয়ার জন্য, কিন্তু এটা অনেকটা আর্টিফিশিয়াল। তো ওই যে বললাম না যে রনিভের পাশে যেহেতু বসেছে, গল্প দু একটা করতে হবে। কলকাতায় যেন কোনো একটা বড় বিশেষ উৎসব ছিল আর কি, তো তখন বামরা কলকাতার ক্ষমতায়, তো সারা কলকাতা শহরের দেয়াল টেয়াল হোয়াইট ওয়াশ করা হয়েছে। তো কংগ্রেসের দুষ্টু ছেলেরা ওইখানে লিখে রেখেছে জ্যোতিবাবুর বিয়ে, মানে পুরো কলকাতা যেহেতু সাজ রব, তো জ্যোতি বসুর যে কর্মীরা তারাও তো কম যায় না, তারা আবার নিচে রেখেছে ঠিক ধরেছিস, ঠিক বলেছিস, ইন্দিরাকে সাজিয়ে রাখিস। তো আমাদের আপনি দেখবেন যে বাইরে কোনো কিছু না থাকলেও সরকারি ভবনগুলোতে ব্যানারটা নিয়ে রেখেছে, হা ভোট দিতে হবে। এরপরে ইলেকশন কমিশন বলছে এটা অসাংবিধানিক, এটা দণ্ডনীয় অপরাধ। তো রাষ্ট্র কতটা বেকুব, সে কোন কাজটা তার কর্মচারী দিয়ে করাবে কি করাবে না, এবং এদেরকে যে বিপদে ফেলে দিয়ে গেল, এদের এই যে আচরণ, এই যে সংবিধান পরিপন্থী যে অ্যাক্টিভিটি, এবং এই যে রাষ্ট্রের অর্থের যে অপচয়টা করালো সরকার, তাহলে কাল যদি কেউ এই কর্মকর্তার বিরুদ্ধে মামলা করে যে সরকারি কর্মকাণ্ডের বাইরে গিয়ে তিনি যে কাজটা করেছেন, তিনি সরাসরি একটা পক্ষে অবস্থান নিয়েছেন, ভোট চাইছেন, তো এই বিষয়গুলো এদের ভাবনায় থাকবে না। আমি আমার জায়গা থেকে শেষ করে দিব, রনি ভাই সাবেক এমপি, আমরাও দীর্ঘদিন ছাত্র রাজনীতি করার কারণে আমি 2-3টা নিজে সংসদ ইলেকশন, ছাত্র সংসদ ইলেকশন করেছি, জাতীয় সংসদ ইলেকশনে প্রার্থী হয়েছি। আমি যাদেরকে দেখছি সরকারে যারা বসে আছে, এদের একটা বড় অংশ স্কুলের ম্যানেজিং কমিটির ইলেকশন কন্ডাক্ট করার বা ফেস করার কোনো এক্সপিরিয়েন্স নাই। সেই কারণে একটা দেশের নির্বাচনের আসলে আবহাওয়াটা কেমন হয় বা হতে পারে এই সম্পর্কে কোনো ধারণা না থাকার কারণে এই যে গাল গল্পগুলো মারছে, ইতিহাসের সেরা নির্বাচন করতে যাচ্ছি, 1000 বছরের সেরা নির্বাচন, কিন্তু আমার ধারণা যে তারা যাই বলুক না কেন, নির্বাচনটা যে শুধুমাত্র ক্ষমতা বদল না, এর সাথে আমার সংস্কৃতি মিলে আছে, এর সাথে আমার অর্থনীতি মিলে আছে, কোনো জায়গায় স্পষ্টতা দেখা যাচ্ছে। দর্শক, আর কাবিল নিবেদিত দেশ সন্ধ্যায় নিচ্ছে আরেকটি বিরতি, সাথে থাকবেন। দেখছেন আর কাবিল নিবেদিত দেশ সন্ধ্যা। এ পর্যায়ে গোলাম মাওলা রনি, আপনার কাছে সরাসরি আলোচনায় চলে যেতে চাই যে একটি বড় দল থেকে আহ্বান জানানো হয়েছে যে 1.5 বছরের আমলনামা যাচাই বাছাই করে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা, এবং আবার একইভাবে 47 এবং 71-এর আকাঙ্ক্ষার বিস্ফোরণ হয়েছে কথা বলেছেন জামায়াতে আমির। তো এই পরিস্থিতি বিবেচনায় জনগণ আসলে কাকে এগিয়ে রাখবে বলে মনে করছেন আপনি? এখানে মূলত আসলে জনগণ ত্যক্ত বিরক্ত। গত 17 মাসে চাঁদাবাজি, দখলবাজি, তারপরে মামলা বাণিজ্য নিয়ে যা কিছু হয়েছে, এটা নিয়ে আসলে বাংলাদেশে কোনো মানুষ, এমনকি বিএনপির যারা লোকজন আছে তারাও কিন্তু বিএনপির ব্যাপারে খুশি না। এটা হলো বাস্তবতা। তো এখানে বিএনপি তারেক রহমান সাহেব থেকে শুরু করে অন্যান্য যারা প্রচার প্রোপাগান্ডা করছেন, কিন্তু তাদের এই ত্রুটিগুলো যেগুলো প্রত্যেকটা মানুষের মধ্যে বিষক্রিয়া তৈরি করেছে, এই বিষয়ে তাদের কিছু বক্তব্য দেওয়া উচিত ছিল। যদি তারা বলতেন যে ঠিক আছে, এরকম কিছু ঘটনা ঘটেছে, আমরা দীর্ঘদিন ক্ষমতার বাইরে ছিলাম, বিশৃঙ্খল অবস্থায় এরকম ঘটনা ঘটতে পারে, আমরা ক্ষমতায় আসলে সবার আগে এই যারা গত 17 মাসে আপনাদেরকে কষ্ট দিয়েছে, এরা যদি আমার বাবাও হয়, চাচাও হয়, তাদেরকে এক চুল ছাড় দেওয়া হবে না।
এই কথা যদি তারা বলতেন তাহলে তাদেরকে নিয়ে জামাত যে কথাগুলো বলছে যে চাঁদা পড়ে পল্টনে, চাঁদা যায় লন্ডনে, মিস্টার 10%, হাওয়া ভবন, খাম্বা মাম্বা নিয়ে যা বলছে এর একটা কথা বলার কিন্তু সুযোগ হতো না। আবার অন্যদিকে ৭১-এ রাজাকারী আলবদরি যে কর্মকাণ্ডগুলো জামাত করেছে, মুসলিম লীগ করেছে, বা জামাত ইয়াহিয়া খান, টেক্কা খানদের দোসর রূপে এই বাংলাদেশের মানুষের যেভাবে তস নস করে ছেড়ে দিয়েছে, এদেশের শত শত মা বোনদের জীবনে কিয়ামত পর্যন্ত যে বিভীষিকা তৈরি করে রেখেছে, এই বিষয়গুলো নিয়ে আবার এখন যাকে বলা হয় লিপস্টিক রাজনীতি করার চেষ্টা করা হচ্ছে। অর্থাৎ এমন কোনো কথাবার্তা বলা হচ্ছে ৭১-কে টেনে নিয়ে ৪৭-এ নিয়ে যাওয়া হচ্ছে, নতুন নতুন মানে নিজেদের দায় দায়িত্ব ঢাকার জন্য বিএনপি কি করলো। আমরা তো জামাতকে আসলে বিভিন্ন রূপে পেলাম, যেরকম হচ্ছে ৭১-এ পেলাম হচ্ছে আমরা রাজাকার হিসেবে, আবার আমরা ৯১-এ পেলাম তাদেরকে হচ্ছে রক্ষাটা হিসেবে, আবার ২৪-এ আমরা পেলাম হচ্ছে জান্নাতের টিকিট বিক্রেতা হিসেবে। আসলে এই দলটি এত রূপ বদল করছে কেন? তাদের ভালো লাগছে, তাদের অনেক রূপ তো। এখন আপনার যদি রূপ থাকে শরীরে, ভীষণ রকম রূপ থাকে, আপনার চুল ভালো, আপনার রূপ ভালো, সব কিছু ভালো, তো আপনি এগুলো প্রদর্শন করার জন্যই হবেন। তো দে হ্যাভ ম্যানি ম্যানি ফেজেস, তাদের অনেক রূপ আছে, অনেক যৌবন আছে, অনেক কিন্তু জ্বালা জনগণ আছে। তো এতটাও বোকা নয়। না, জনগণ বোকা না, জনগণ তো দেখছে এবং জনগণ তো কথাবার্তা বলছে। তারপরে তো জনগণ বোকা না হলে কি হবে, তারা তো বোকা। এখন তারা বোকা হলে তাদের এই জিনিসগুলো নিজেদেরকে উপস্থাপন করতে তো তাদের কোনো কষ্ট হচ্ছে না, লজ্জা হচ্ছে না, শরম হচ্ছে না, তারা তাদের রূপ দেখিয়ে যাচ্ছে। আর আপনি দেখেন বা না দেখেন, আপনি তাতে তাদের জেদ আরো বেড়ে গেছে, দেখবি না কেন? দেখতেই হবে। দেখতেই হবে। আচ্ছা, আমার শরীরে যতদিন জিহান আছে, শক্তি আছে, জিহাদ আছে, ততদিন আমি তোমাদেরকে আমাদের রূপ দেখেই ছাড়বো। আচ্ছা, এ পর্যায়ে শরীফুজ্জামান শরীফ আপনার কাছে জানতে চাই, আপনি বলবেন জনগণ আসলে এই পরিস্থিতি, এমন পরিস্থিতি বিবেচনা করে, সবকিছু বিবেচনা করে কাকে এগিয়ে রাখবে? এটা আসলে জনগণই ঠিক করবে বা তারাই বলতে পারবে। আমি ইন্ডিভিজুয়ালি একজন ভোটার, শুধু আমার কথা বলতে পারি, বাকিদের কথা বলাটা খুব ডিফিকাল্ট। এখন পর্যন্ত যে সার্ভে রিপোর্টগুলো আসছে, সকালে এক ধরনের সার্ভে রিপোর্ট আসছে, বিকালবেলা আর এক ধরনের আসছে, এবং এগুলো নিয়ে প্রচুর কথা বলার সুযোগ আছে, প্রশ্ন তোলারও সুযোগ আছে। তবে নির্বাচনে কেউ না কেউ তো জিতবে। আপনি যেটাকে ইন্ডিকেট করেছেন কাদা ছোড়াছুড়ি, এবং এর ভিতরে এক ধরনের মজার ব্যাপার, জামাতের কথা বললেন, নাসিরউদ্দিন পাটোয়ারির বিষয়ও আসলো। আমার এক স্পষ্ট মনে আছে, জামাতের সাথে জোট করার আগে নাসিরউদ্দিন পাটোয়ারির, এবং সোশ্যাল মিডিয়া আপনি পাবেন, অসংখ্যবার বলেছে যে জামাত হলো একটা মুনাফিকদের দল। তারপরে নাসিরউদ্দিন পাটোয়ারিরা জামাতের সাথে জোট করেছে, আবার জামাত ত্যাগ করার পরে চরমনায় হুজুর বলেছে এটা একটা মুনাফিকদের দল। অর্থাৎ যে আসলো, আসার আগে সে বলেছে এটা মুনাফিকদের দল, এবং যে চলে গেল, যাওয়ার পরে সে বলছে এটা মুনাফিকদের দল। তো এই জায়গাগুলোতে পাবলিক বিবেচনা করবে। রনি ভাই যথার্থ বলেছে, বিএনপির আত্মসমালোচনা থাকা দরকার ছিল। বিএনপি যেভাবে আমাদেরকে সোনার নহর বইয়ে দেওয়ার কথা বলছে, আসলে আমরা তো বিএনপির শাসনটাও দেখেছি। তারপরেও তাদের কতগুলো সম্ভবত নিজেরা কতগুলো জায়গায় পরিবর্তন এসেছে, তাদের চিন্তা ভাবনায় কতগুলো বলার চেষ্টা করছে। তবে বিএনপিকে সরকার মাইনকা চিপায়ও ফেলেছে। বিএনপি একটা রাজনৈতিক দল তার একজন অভিযুক্ত বা অপরাধী কর্মীকে কেবলমাত্র বহিষ্কার করতে পারে, এর বাইরে কিচ্ছু করার নেই। কিন্তু তাদেরকে পরবর্তীতে আরো বিস্তারিত আলোচনা করব। সরকার তাদের কার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে বরং বিএনপির গায়ে যাতে এটা দিয়ে কলঙ্ক লেপন করা যায়, মাঝে মাঝে খোঁচা দেওয়া যায়, সেই ব্যবস্থাটা সরকার করে দিয়েছে। যে আমরা পরবর্তীতে আরো বিস্তারিত আলোচনা করব। আজকের মতো আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। গোলাম মাওলা রনি এবং শরীফুজ্জামান শরীফ, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, আর কাবেল নিবেদিত দেশ সন্ধ্যায় এই ছিল আজকের আয়োজনে। ধন্যবাদ সবাইকে।